लाट साहेब বাংলার सबसे बड़ा घर में जिनी रहते हैं। তিনি যে অশ্লীল ভঙ্গিমায় যে কথাগুলো তিনি বললেন, লাট সাহেব, ভাবা যায়? তিনি কি বলেছেন প্রকাশ্যে যে ভোটটা তৃণমূলকে দেবেন না? তা তো বলেননি। তিনি পরিবর্তনের সপক্ষে। কোন পরিবর্তন? বাংলার আর্থ সামাজিক পরিবর্তন, বাংলার উন্নত ভবিষ্যতের পরিবর্তনের আহ্বান তিনি করেছিলেন। এই সরকার কোনোভাবেই এ রাজ্য, এ রাষ্ট্রের কোনো রকম স্ট্রাকচারকে বিশ্বাস করে না, সংবিধানকে বিশ্বাস করে না, করতে পারে না। নাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা তিনি বলতে পারেন না। কোনো রাজ্যে এই রকম একটা নজির নেই রাজ্যপাল সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। নির্বাচন কমিশনের কাছে যদি খবর থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়িতে কোনো বেআইনি জনবিরোধী কোনো বস্তু যাচ্ছে, মুখ্যমন্ত্রী কেন, আমেরিকার প্রেসিডেন্টও ঠেকাতে পারবে না, উনি চেক করতে বাধ্য, চেক করাতে বাধ্য। রাজ্যের দেশের প্রধানমন্ত্রীও তাই। এ রাজ্যের বিরোধী দলনেতারও যদি খবর থাকে নির্বাচন কমিশনের কাছে যে গাড়িতে কোনো অবৈধ বস্তু যাচ্ছে, ভোটের সময় এমসিসি চালু হয়ে গেছে, তাহলে নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা আছে সেটাকে সার্চ করার, এবং প্রার্থী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা বিরোধী দলনেতা যদি তার বিরোধিতা করে তাকে জেলে ঢোকানোর মতন ক্ষমতাও নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি 2 কোটি চাকরি দিয়েছি, অর্থাৎ প্রতি বুথ পিছু 167 জনকে প্রতি ঘন্টায় তিনি চাকরি দিয়েছেন লাস্ট 13-14 বছরে। অথচ তারপরেও তাকে পরামর্শ দিতে হচ্ছে ঘুগনি বিক্রি করুন, ঝালমুড়ি বিক্রি করুন, চা বিক্রি করুন, চপ বিক্রি করুন। রসিকতা করছেন। এ রাজ্যের শিক্ষিত পিএইচডি হোল্ডাররা ঘরে ঘরে বসে আছে। আজকে যখন এই 1500 টাকা অর্থাৎ পার ডে 550 টাকা, 50 টাকার যে তিনি অনুদান ঘোষণা করলেন ভোটের মুখে বেকারদের জন্য, সেই লাইনটাই তুমি দেখেছো? 1 কোটির কাছে পিঠে লোক রেজিস্টার্ড হয়েছে, যারা অনেকে ডক্টরেট যোগ্যতা, অনেকে আইআইটি পড়ছে, অনেকে ডাক্তারি পড়ছে। তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় নিয়ে গেছে রাজ্যের 15 বছরে এই সরকার? তারা সরকারে আসীন থাকাকালীন কেন্দ্রের কোনো প্রকল্পই তারা করতে দেয়নি। তুমি দেখো সারা ভারতবর্ষে যে ইয়েটা হয়েছে, ওই হেলথ ইন্স্যুরেন্সটা ভারত সরকারের আয়ুষ্মান ঢুকতে দেয়নি রাজ্যে। কৃষকদের জন্য যে কৃষি নিধি প্রকল্প রাজ্য ঢুকতে দেয়নি। একটা এই যে সরকার তৃণমূল, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এইমস এসেছিল রায়গঞ্জে, প্রিয়রঞ্জন দাসমুন্সির ওই খাস তালুকে, জমি দেয়নি উত্তরবঙ্গের মানুষের, যেখানে মেডিকেল পরিষেবাটা ভয়ানক। একটা সাপে কাটা পেশেন্টকেও অ্যান্টিভেনাম না দিতে পারার জন্য গ্রামীণ উত্তরবঙ্গে কত লোক বছরে মারা যায়, এই তথ্য মুখ্যমন্ত্রী জানেন? তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি 15 বছরে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটাও এ রাজ্যের জন্য যেমন করেননি, উত্তরবঙ্গের জন্য তো একটাও করেননি। সেক্রেটারিয়েট করেছে যেটা উত্তরকন্যা, সেখানে এখনো ভূতের বাসা, ভূত থাকে। রাজ্যে তৃণমূল সরকার, এবং ঠিকই তিনি যে দলটার যোগ্য ছাত্রী, অর্থাৎ পূর্বতন বাম বা সিপিএম সরকার, তারাও এইসব শালীনতা মানতেন না। রাজ্যপালের মতো সাংবিধানিক পদটা নিয়ে সিপিএমের দীর্ঘ ইতিহাস আছে, যে ইতিহাসে অশালীনতার একটা মানে ইতিহাস গঠন করে ফেলেছিল রাজ্যপালের এই পদটাকে নিয়ে। তারা তো রাজ্যপালের পদটাকেই তুলে দিতে চেয়েছে। তৃণমূল সেই একই জুতোয় পা গলিয়েছে। যে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধীর জাতির জনক মহাত্মা গান্ধীজির দহিত্র গোপালকৃষ্ণ গান্ধী এই রাজ্যের যখন রাজ্যপাল, সেই গোপালকৃষ্ণ গান্ধী একটা সজ্জন মানুষ, যে এ রাজ্যের বামফ্রন্ট সরকারের ভয়ানক সন্ত্রাস, সিঙ্গুর নন্দীগ্রামের গণহত্যায় তিনি কোল্ড হরর বলেছিলেন, শীতল সন্ত্রাস, বিদ্যুৎ বিভ্রাট, অর্থাৎ লোডশেডিংয়ের রাজ্যে পরিণত হয়েছিল বামেদের সময় পশ্চিমবঙ্গ। তিনি মানুষের জীবন যন্ত্রণা পাশে থেকে, লোডশেডিং এত হতো বলে রাজভবনের লাইট বন্ধ করে গরমকালটাও তিনি থাকতেন। এ ছিল রাজ্যপাল। এটাই কাম্য, কারণ সংবিধান রাজ্যপালকে ঠুটো জগন্নাথ করে দেয়নি। সংবিধানের 153 নম্বর ধারায় তিনি হেড অফ দ্য স্টেট, সংবিধানের প্রধান, তিনি প্রধান। শুধু তাই নয়, একজন রাজ্যপাল তিনি সক্রিয় শাসক সংবিধানে, তিনি ব্রিজ সেন্ট্রাল এবং স্টেটের মাঝখানে।
এই জায়গাটায় তৎকালীন সজ্জন মানুষ গোপালকৃষ্ণ গান্ধীর নিরন্তর প্রতিবাদ, নিরন্তর মানুষের সাথে থাকা, রাজভবনের মানে সেই অতি সক্রিয়তা, মানুষের পাশে থাকার, তার ফসল তুলেছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসীন হয়েছিলেন যে কারণগুলোর জন্য, তার একটা বড় কারণ রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নিরন্তর লড়াই, নিরন্তর প্রতিবাদ বাম অপশাসনের বিরুদ্ধে, বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সেটা তখন গণতন্ত্রের ক্ষেত্রে সেটা ছিল একটা উজ্জ্বলতম নিদর্শন, কারণ রাজ্যপাল সরকারের অনৈতিক কাজের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তিনি সক্রিয় শাসক এবং প্রত্যেকটা জায়গায় তিনি ডিসক্রিয়েশন অর্থাৎ স্বশাসন, তিনি একটা মানে স্বেচ্ছাধারী ক্ষমতা। 160-এর 1 নম্বর অনুচ্ছেদে তাকে একটা ভয়ানক ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা রাষ্ট্রপতিও পায়নি। তিনি ক্যাবিনেটকে এড়িয়েও অনেক সিদ্ধান্ত নিতে পারেন। আজকে এই প্রশ্নগুলো কেন আমি তুললাম, আজকে রাজ্যপাল সদ্য জয়েন করেছেন RN রবি। কালকে তিনি গতকাল বাঙালিদের সবচাইতে বড় প্লাবন, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা বাঙালির কালকে মেতে ওঠার দিন। শশাঙ্ক থেকে আকবর হয়ে যেই নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে, বাঙালিরা একটা দিন অন্তত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মাতোয়ারা হয়ে ওঠেন। সেই নববর্ষে যখন রাজ্যের সক্রিয় শাসক অর্থাৎ সংবিধানের প্রধান রাজ্যপাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যুব সমাজের প্রতি, রাজ্যের প্রতি, বাঙালিদের প্রতি, সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ যিনি সরকারের প্রধান, অর্থাৎ যিনি প্রশাসনের প্রধান, এখনও তো তিনি কেয়ারটেকিং মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি যে অশ্লীল ভঙ্গিমায় যে কথাগুলো তিনি বললেন, লাট সাহেব, ভাবা যায়? তাহলে বুঝতে অসুবিধা নেই যে এ রাজ্যের শালীনতাকে, রাজনৈতিক শালীনতাকে, রাজনৈতিক ক্ষমতাটাকে কোন জায়গায় রাজ্য সরকার নিয়ে চলে গেছে বর্তমানের। আজকে প্রশ্নটা হলো এই জায়গাটা দাঁড়িয়ে যে সংবিধানের সর্বোচ্চ পদ তিনি কি বলেছেন প্রকাশ্যে যে ভোটটা তৃণমূলকে দেবেন না? তা তো বলেননি। তিনি পরিবর্তনের সপক্ষে। কোন পরিবর্তন? বাংলার আর্থ-সামাজিক পরিবর্তন, বাংলার উন্নত ভবিষ্যতের পরিবর্তনের আহ্বান তিনি করেছিলেন। এটা নিতান্তই একটা বলতে পারো শুভ অনুষ্ঠানে একটা শুভ বার্তা। যে কোনো রাজ্য এটাকে তো একটা বলতে পারো বাঙালির উন্নয়নের প্রতীক হিসাবে দেখবে। কালকে তৃণমূল নেত্রী যে কায়দায় রাজ্যপালকে অর্থাৎ সংবিধানের সর্বোচ্চ পদকে যে কায়দায় তিনি ধারাবাহিকতা মেনটেন করে, ঐতিহ্য মেনটেন করে, ধনকর থেকে শুরু করে মাঝখানে কিছুদিন ছিলেন ওই কি নাম বোস, সিভি আনন্দ বোস থেকে শুরু করে আজকের রবিকে যেভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করলেন, তাতে আমি একদম পরিষ্কার, দেখো এই সরকার অ্যান্টি পিপুল। আমি বারবার বলি, এখন আমরা পরিষ্কার বলতে পারি এই সরকার কোনোভাবেই এ রাজ্য, এ রাষ্ট্রের কোনো রকম স্ট্রাকচারকে বিশ্বাস করে না, সংবিধানকে বিশ্বাস করে না, করতে পারে না। নাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা তিনি বলতে পারেন না। কোনো রাজ্যে এই রকম একটা নজির নেই রাজ্যপাল সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন কোনো একটি প্রশাসনের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার কি করেছে? 15 বছরে তারা কিচ্ছুটি করেনি। ভোটের আগে সেই 2013-র যুবসাথীটাকে পোশাকি নাম পাল্টে যুবশ্রী করে নামিয়ে দিল, তাই তো। আজকে 1 কোটি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি 2 কোটি চাকরি দিয়েছি, অর্থাৎ প্রতি বুথ পিছু 167 জনকে প্রতি ঘন্টায় তিনি চাকরি দিয়েছেন লাস্ট 13-14 বছরে। অথচ তারপরেও তাকে পরামর্শ দিতে হচ্ছে ঘুগনি বিক্রি করুন, ঝালমুড়ি বিক্রি করুন, চা বিক্রি করুন, চপ বিক্রি করুন। রসিকতা করছেন। এ রাজ্যের শিক্ষিত PhD হোল্ডাররা ঘরে ঘরে বসে আছে। আজকে যখন এই 1500 টাকা অর্থাৎ পার ডে 550 টাকার যে তিনি অনুদান ঘোষণা করলেন ভোটের মুখে বেকারদের জন্য, সেই লাইনটাই তুমি দেখেছো। 1 কোটির কাছে পিঠে লোক রেজিস্টার্ড হয়েছে, যারা অনেকে ডক্টরেট যোগ্যতা, অনেকে IIT পড়ছে, অনেকে ডাক্তারি পড়ছে। তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় নিয়ে গেছে রাজ্যের 15 বছরে এই সরকার।
আজকে যদি বিরোধী সরকার, বিরোধী দল আপাতত মানুষের রিলিফের জন্য অর্থনীতিবিদরা এই ধরনের অনুদানগুলোকে টু সাম এক্সটেন্ট মনে করে সঠিক, আমিও মনে করি অনুদান দরকার। অনুদান সর্বস্ব পলিটিক্স মমতা ব্যানার্জি যেটা করে সেটা নয়, অনুদানের সপক্ষে সরকারের কিছুটা এগিয়ে আসা আর বাকিটা স্থায়ী ডেভেলপমেন্ট, এর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকা দরকার। সেই ব্যালেন্সটা তো এই রাজ্যে নেই। এখানে অনুদান সর্বস্ব অর্থনীতি, অর্থাৎ দোল নির্ভর অর্থনীতি। বিরোধীরা যদি একইভাবে একটা অনুদানের প্রস্তাব দেয়, অনুদানের সপক্ষে একটা ইস্তেহার বের করে, একটা সংকল্পপত্র বের করে, তাহলে শাসকের তো এটাকে ওয়েলকাম করার কথা। শাসকের এই গাত্রদাহর কারণটা কি? তার মানে শাসক কোনোভাবেই চায় না, যেটা বারবার এই সরকার দেখিয়েছে, কেন্দ্রের তারা সরকারে আসীন থাকাকালীন কেন্দ্রের কোনো প্রকল্পই তারা করতে দেয়নি। তুমি দেখো সারা ভারতবর্ষে যে ইয়েটা হয়েছে, ওই হেলথ ইন্স্যুরেন্সটা ভারত সরকারের আয়ুষ্মান ঢুকতে দেয়নি রাজ্যে। কৃষকদের জন্য যে কৃষি নিধি প্রকল্প রাজ্যে ঢুকতে দেয়নি। একটা বড় অংশের ইনস্টলমেন্ট মার খাওয়ার পরে, না পাওয়ার পরে এ রাজ্যের কৃষকরা অনেক তেল কাঠখড় পুড়িয়ে সরকার রাজি করানো গেছে। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাথা ভাঙায় গিয়ে বলছে, আগে মাথা ভাঙায় শুধু মাথা ভাঙা হতো, মানুষের জন্য কিচ্ছু করেনি কেন্দ্র সরকার, ছিটমহলের জন্য যা করেছি আমি করেছি, বিমানবন্দরে 300 কোটি টাকা আমি দিয়েছি। আচ্ছা, রাজ্য সরকার তো সবই বলে দিয়েছি, কিন্তু আমরা বাস্তবে কিছু দেখতে পাই না। যেমন দেখতে পাই না রাজ্য সরকার তার ইস্তাহারে একটা ব্রিজের জন্য কত কোটি টাকা খরচা করে ব্রিজ বানিয়েছে, পরে জানা গেলো ব্রিজটা ওখানে নেই। উন্নয়ন এত ভয়ানক। আচ্ছা তোমাকে আমি বলি, উত্তরবঙ্গ নিয়ে যখন প্রশ্নটা তুললে, মাথাভাঙ্গায় গিয়ে তিনি এটা বলেছেন, মাথাভাঙ্গা এই প্রান্তিক কোচবিহারের অন্যতম একটি সাব ডিভিশন। সেই মাথাভাঙ্গায় বামফ্রন্টের সময় কিছু হয়নি, একদম অস্বীকার করছি না। একটা কাঠের ব্রিজ ছিল, সেটাও একবার ভেঙে গেল, অথচ নিরঙ্কুশ ক্ষমতায় ছিল বামফ্রন্ট ওখানটা। মূলত শিডিউল কাস্ট সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ রাজবংশীদের অবস্থান মূলত। এই কোচবিহারে তৃণমূল কি করেছে? বামেরা চকচকা নামে একটা ইয়ে করেছিল, শিল্প তালুক, সবটা করে উঠতে পারেনি, জমি অধিগ্রহণ করেছিল, শুরুটা হয়েছিল। তৃণমূল চকচকাটাকে ওই জমি, ওই শিল্প তালুকটা আদৌ ওখানে কিছু আছে না ভূতের বাসা হয়েছে এটা বলতে পারবে না। আজকে সেই সময় অত্যাচারী বাম নেতা উদয়ন গুহ আজকে তৃণমূলের আরেক নেতা দাবিয়ে বেড়াচ্ছে। আজকে এই কোচবিহার, রাজার শহর কোচবিহার এবং তার সাব ডিভিশনগুলো, এই সাব ডিভিশনগুলো সবটাই কোচবিহারের রাজার তৈরি করা। দ্বিতীয়, আজকে পুরো কোচবিহার শহরে, রাজার হেরিটেজ শহরে দায়িত্ব নিয়ে বলুক তো, শ্বেতপত্র প্রকাশ করুক যে সেখানে যে যে কাজগুলো রাজবংশীদের জন্য রাজ্যের সরকার তৃণমূল প্রস্তাব দিয়েছিল, রাজবংশী স্কুল করবে, একটাও করেনি। রাজবংশীদের জন্য একটার পর একটা প্রপোজাল এনেছিলেন তিনি। তোমরা জানো পশ্চিমবঙ্গে একটা সময়, তখন অবিভক্ত বাংলা, কোচবিহার তখন মানে আলাদা রাজ্য, কোচবিহার স্টেট, হিমুল দুধের প্যাকেট, হিমুল, আমুল ছিল না, হিমুল প্রথম বাঙালিদের গর্ব। সিদ্ধার্থ শঙ্কর রায় 60-এর দশকে তার জমি অধিগ্রহণ করে বিশাল ইন্ডাস্ট্রি করলো। আমি নিজে খেয়েছি ওই দুধ, এই বেশি দিন নয়, বামেদের সময় সেটা পুরোপুরি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তৃণমূল এসে তার জমিগুলো পর্যন্ত বিক্রি করে দিল। আজকে তৃণমূল নেত্রী এই কথাগুলো বলে, আজকে কোচবিহার যে মাথাভাঙ্গায় দাঁড়িয়ে তিনি স্টেটমেন্টগুলো দিয়েছেন, সেখানে কত আলু চাষি নিঃস্ব হয়ে গেছে আলু চাষ করে, এবার সে খবরটা উনি রাখেন। আজকে প্রশ্নটা হলো, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি 15 বছরে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, একটাও এই রাজ্যের জন্য যেমন করেননি, উত্তরবঙ্গের জন্য তো একটাও করেননি। সেক্রেটারিয়েট করেছে যেটা উত্তর কন্যা, সেখানে এখনো ভূতের বাসা, ভূত থাকে। কোনো সেক্রেটারিয়েটে কোনো একটা দপ্তর ঠিকমতো কাজ করে না। তাই আজও উত্তরবঙ্গের মানুষ একটা সামান্য লাইসেন্সের জন্য কলকাতায় এসে ধর্ণা দিয়ে থাকতে হয়, হোটেলে থেকে কাজটা 3 দিন 4 দিন করে চলে যেতে হয়। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা টেনে নিয়েই প্রতিশ্রুতি দেওয়াই হয় ভাঙার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কথাটা বলেছিলেন, সেইটাই উনি করেছেন। ভোটের ময়দানে এইভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। আমি আপনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটাকে চ্যালেঞ্জ করে বলছি, তার সব কথা মেনে নেব, শুধু উত্তরবঙ্গের জন্য তিনি যে কথাগুলো বলেছেন। এই যে এই সরকার তৃণমূল, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এইমস এসেছিল রায়গঞ্জে, প্রিয়রঞ্জন দাসমুন্সির
ওই খাস তালুকে জমি দেয়নি। উত্তরবঙ্গের মানুষের যেখানে মেডিকেল পরিষেবাটা ভয়ানক, একটা সাপে কাটা পেশেন্টকেও অ্যান্টিভেনাম না দিতে পারার জন্য গ্রামীণ উত্তরবঙ্গে কত লোক বছরে মারা যায়, এই তথ্য মুখ্যমন্ত্রী জানেন? আইন পরিষ্কার 326 নম্বর আর্টিকেল সংবিধানে নির্বাচন কমিশনকে ভোটাধিকার সুরক্ষিত করার রায়টা দিয়েছে। 324-এর 6 অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে নির্বাচন কমিশন ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট তিনটেই দিতে পারে। এটার জন্য কোনো মুখ্যমন্ত্রী, কোনো পিএম টু কোনো সিএম টু কোনো ডিএম এর কথা শুনতে ওরা বাধ্য নয়। এটা আমার কথা নয়, আইন আছে। 1952 সালে 85% মূর্খ ভারতবাসী একজন বাঙালি প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের নেতৃত্বে যখন ভোটটা দিয়ে সফলভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তারপর থেকে টিএন সেশন, তারপর থেকে লিংডো, তারা বারবার ধারাবাহিকভাবে নির্বাচন করেছে। 1995 সালে তৎকালীন শরদ পাওয়ার মুখ্যমন্ত্রী, কেয়ারটেকিং মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের, তিনি নির্বাচন কমিশনের কড়াকড়িতে আমলাদেরকে ধমকেছিলেন। টিএন সেশন ক্ষমা চাইতে বাধ্য করেছিল, নানি নির্বাচনটা বন্ধ করে দেবে। 1993 বিহারের উপনির্বাচন আটকে দেওয়া হয়েছিল। 2006 এ রাজ্যে লিঙ্গ ক্ষমতায় আসার পরে ভোট করিয়ে তৎকালীন বাম সরকার 18 থেকে 19 জন আইপিএসকে বদলি করে দিয়েছিল। 2011 পরিবর্তনের সময় এ রাজ্যে কুরেশি, যে তৃণমূল যখন ক্ষমতায় আসলেন, মুখ্য সচিবকে পাল্টে দিয়ে পচনন্দাকে বসিয়েছিল। আমার কথাটা হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে যদি খবর থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়িতে কোনো বেআইনি জনবিরোধী কোনো বস্তু যাচ্ছে, মুখ্যমন্ত্রী কেন, আমেরিকার প্রেসিডেন্টও ঠেকাতে পারবে না, উনি চেক করতে বাধ্য, চেক করাতে বাধ্য। রাজ্যের দেশের প্রধানমন্ত্রীও তাই। এ রাজ্যের বিরোধী দলনেতারও যদি খবর থাকে নির্বাচন কমিশনের কাছে যে গাড়িতে কোনো অবৈধ বস্তু যাচ্ছে, ভোটের সময় এমসিসি চালু হয়ে গেছে, তাহলে নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা আছে সেটাকে সার্চ করার, এবং প্রার্থী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা বিরোধী দলনেতা যদি তার বিরোধিতা করে, তাকে জেলে ঢোকানোর মতন ক্ষমতাও নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জ্ঞান শোনার সময় এ রাজ্যের নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং আইন জানা বঙ্গবাসীর কোনো প্রয়োজন নেই। তিনি তার আইন নিয়ে তিনি থাকুন। তার ওই নুসরত জাহানদের মতন প্রাক্তন তৎকালীন সাংসদ এবং বর্তমানে প্রাক্তন সংসদ, যারা 144 ধারাও জানেন না, ঠিক আছে, 164 ধারা বলে বসছিলেন, সেই আইন নিয়ে উনি থাকুক। আইনের প্রভিশন আছে, নির্বাচন কমিশন ফাংশনালি অটোনোমাস, তারা চাইলে খবর থাকলে যে কারো গাড়ি চেক করতে পারে।